বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মানেই তো অন্যরকম একটা ব্যাপার, তাই না? আর আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হলো আদর্শ হিন্দু হোটেল। মানে একজন খুব সাধারণ রাঁধুনির গল্প, যার স্বপ্নটা ছিল তার ছোট্ট রান্নাঘরটার থেকেও অনেক অনেক বড়। চলুন হাজারি ঠাকুরের সেই অসাধারণ জার্নিটা শুরু করা যাক। তো গল্পের একদম সেন্টারে কে আছেন? হাজারি ঠাকুর নামে একজন সাধারণ হোটেলের রাঁধুনি, কিন্তু তার রান্না এক কথায় অসাধারণ। খদ্দেররা তার রান্না খেয়ে মুগ্ধ হয়ে বলতো, তোমার হাতে জাদু আছে। আর এই একটা কথাই হয়তো ছিল তার সারাদিনের অপমান আর হাড় ভাঙা খাটুনির মধ্যে একমাত্র সম্বল। ব্যাপারটা কিন্তু শুধু ভালো রান্না বা একটা হোটেল খোলার গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটা বিরাট লড়াই। একদিকে আছে রোজকার অপমান, টিটকিরি, আর অন্যদিকে মনের ভেতরে পুষে রাখা একটা মস্ত বড় স্বপ্ন। এই দুয়ের মধ্যে যে টক্কর, সেটাই হলো এই গল্পের আসল প্রাণ। আচ্ছা, হাজারির স্বপ্নটা তো আমরা বুঝবো, কিন্তু তার আগে জানা দরকার তার দিনগুলো কাটতো কিভাবে, তার রিয়ালিটিটা ঠিক কী ছিল। চলুন একবার ঘুরে আসা যাক রানাঘাটের বেচু চক্রবর্তীর হোটেল থেকে, যেখানে হাজারির জীবনটা বাধা পড়েছিল। এই স্লাইডটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে দেখুন বেচু চক্রবর্তীর হোটেল, মানে খদ্দের ঠকানো, পচা মাছ, সবজি, যাচ্ছে তাই একটা পরিবেশ। আর অন্যদিকে হাজারির স্বপ্নের হোটেলটা ভাবুন একবার, সৎ ব্যবসা, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, আর খদ্দেরদের জন্য একটু বসার, জিরিয়ে নেওয়ার জায়গা। মানে এমন একটা জায়গা যেখানে মানুষ শুধু খেতে আসবে না, এসে শান্তি পাবে। আর এই সব কিছুর জন্য সে পেতটা কত, শুনলে অবাক হতে হয়। মাসে মাত্র 7 টাকা। ভাবা যায় এই সামান্য কটা টাকার জন্য দিনরাত এক করে খাটনে, অথচ তার কাজের যেন কোনো দামই নেই। দিনগুলো যে কি ভয়ঙ্কর ছিল, মানে রোজকার অপমান যেন তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। হোটেলের ঝি, পদ্মঝি সুযোগ পেলেই ডাল চুরির মিথ্যে বদনাম জিত। প্রায় দিনই হয়তো নিজের জন্য খাবার জুটত না। ভোরবেলা থেকে কাজ শুরু হয়ে চলতো রাত 1টা পর্যন্ত। আর তার বদলে কি পেত? শুধু অপমান আর বঞ্চনা। কিন্তু এত কিছুর পরেও, এই দম বন্ধ করা পরিবেশের মধ্যেও হাজারির একটা নিজের জগৎ ছিল। আর সত্যি বলতে ওই জগৎটাই তাকে আসলে বাঁচিয়ে রেখেছিল। সারা দিনের খাটুনির পর যখন একটু সময় পেত, সে সোজা চলে যেত চূর্ণী নদীর ধারে, আর সেখানে বসেই মনে মনে গড়ে তুলত তার স্বপ্নের আদর্শ হিন্দু হোটেল। মেনুতে কি থাকবে, বসার জায়গা কেমন হবে, সবকিছু। ওই নদী ধারটাই ছিল তার পালানোর জায়গা, তার একমাত্র শান্তির আশ্রয়। এর মধ্যেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটল। পাশের হোটেলের মালিক যদু বাড়ুজ্জে তাকে একটা অফার দিলেন। বললেন মাসে 10 টাকা মাইনে দেবেন, সঙ্গে আরও অনেক সুযোগ সুবিধা। মানে বোঝাই যাচ্ছে যে হাজারির রান্নার কদর করার মতো লোক কিন্তু ছিল। কিন্তু জানেন হাজারি কি করল? সে মুখের ওপর না করে দিল। কেন? কারণ তার স্বপ্নটা শুধু ভালো মাইনের একটা চাকরি ছিল না, তার স্বপ্ন ছিল নিজের একটা হোটেল করার, মালিক হওয়ার স্বপ্ন, সম্মান পাওয়ার স্বপ্ন। অন্যের অধীনে খেটে যাওয়াটা তার জীবনের শেষ কথা হতে পারে না। আর এই ঘটনার পরেই তার জীবনে এমন একটা ঝড় আসে যা প্রায় সবকিছু তছনছ করে দেওয়ার মতো। আর এই ঝড়ের মূলে ছিল সেই পদ্মঝি, মানে তার পাতা একটা ফাঁদ। হঠাৎ করে তাকে বলা হলো আধমন, মানে প্রায় 20 কেজি ময়দার লুচি ভাজতে হবে এক্ষুনি, একটা বড় অর্ডার, সময় একদম নেই। একা একটা মানুষের পক্ষে এই কাজটা করা যে প্রায় অসম্ভব, সেটা সবাই জানত। আর পদ্মজি তো একেবারে তৈরি ছিল। সে শটান বলে দিল, অর্ডার ক্যান্সেল হলে কিন্তু সব ময়দা আর ঘিয়ের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। মানে ওকে ফেল করানোর জন্য একেবারে নিখুঁত একটা চাল। ভাবুন একবার সেই দৃশ্যটা, গনগনে উনুনের সামনে ওই ভয়ঙ্কর গরমে হাজারি একা লুচি ভেজে চলেছে। শরীর যখন আর চলছে না, তখন ওই ফুটন্ত ঘিয়ের মধ্যে সে যেন তার মেয়ে আর গ্রামের বন্ধু কুসুমের মুখ দেখতে পাচ্ছিল। এই দুটো মুখ যারা তাকে সত্যিকারের সম্মান করত, তারাই ওকে মনের জোর দিচ্ছিল। এই ঘটনাটা, এই চরম অপমানটাই যেন একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। এখান থেকেই হাজারি প্রথমবার নিজের জীবনের রাশ নিজের হাতে তুলে নিল। যা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই হলো। দেরি হয়ে যাওয়ায় খদ্দের অর্ডারটা নিলই না,
আর সঙ্গে সঙ্গে মালিক বেচু চক্রবর্তীর হুকুম হলো যত লোকসান হয়েছে সব হাজারির মাইনে থেকে কাটা যাবে। আর ঠিক তখনই হাজারির মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। ও ভাবল, দাঁড়াও, যদি এই সব কিছুর দাম আমাকেই দিতে হয় তাহলে এই লুচিগুলো তো আমার। ব্যাস, এই একটা চিন্তা ওকে যেন বদলে দিল। ও সারা রাত ধরে বাকি সব ময়দার লুচি ভেজে ফেলল, আর তারপর সেই খাবারগুলো তাদের দিল যারা ওকে সম্মান করে, ভালোবাসে। একটা বড় পুটুলিতে সব লুচি ভরে ও মাঝরাতে হাজির হলো কুসুমের বাড়িতে। বাকিটা নিয়ে গেল নিজের গ্রামে, পরিবারের জন্য। জীবনে এই প্রথমবার ও নিজের পরিশ্রমের ফল নিজের ইচ্ছে মতো বেলি করল। এটা ছিল ওর একটা সাইলেন্ট রিভল্ট, একটা অন্যরকম জয়। এই ঘটনার পর হাজারের স্বপ্নটা আর শুধু মনের ভেতরের একটা কল্পনা হয়ে রইল না, ওটা এবার একটা সত্যিকারের প্ল্যানে, একটা ব্লু প্রিন্টে পরিণত হলো। ওর মাথায় তখন ওর আদর্শ হিন্দু হোটেলের পুরো বিজনেস প্ল্যানটা একদম রেডি। যেমন, ও নিজে বাজারে গিয়ে সেরা জিনিসটা কিনবে, খদ্দেরদের বসার জন্য একটা আরামের জায়গা রাখবে, আর সবচেয়ে বড় কথা, ব্যবসাটা করবে সততার সঙ্গে, কোনো রকম 2 নম্বরই ছাড়াই। স্টেশনের হাঁক ডাক দিয়ে নয়, ভালো খাবার আর ভালো ব্যবহার দিয়েই নাম কিনবে। আর এবার সে শুধু ভাবছিল না, কাজও শুরু করে দিয়েছিল। সোজা চলে গিয়েছিল গ্রামের এক ধনী মানুষ হরিচরণ বাবুর কাছে, হোটেল খোলার জন্য 200 টাকা ধার চাইতে। যদিও টাকাটা সে পায়নি, কিন্তু এই চেষ্টাটাই দেখিয়ে দেয় যে সে কতটা সিরিয়াস ছিল। হরিচরণবাবু টাকাটা হয়তো দেননি, কিন্তু তিনি হাজারির ভেতরের আগুনটা ঠিকই দেখতে পেয়েছিলেন। তিনি ওকে যা বলেছিলেন সেটা 200 টাকার চেয়েও অনেক বেশি দামি। তিনি বলেছিলেন, এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে, তোমায় যুবক করে রেখে দেবে। হাজারির জন্য এই কথাগুলো ছিল একটা বিরাট সার্টিফিকেট, তাই না? তো হাজারি ঠাকুরের এই পুরো গল্পটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন চারপাশের বাস্তবতা অসহ্য হয়ে ওঠে, তখন স্বপ্ন দেখাটা কি শুধুই পালিয়ে যাওয়ার একটা রাস্তা, নাকি ওটাই আসলে একটা নতুন বাস্তবতা গড়ে তোলার প্রথম ধাপ? কি মনে হয়?